WB06-3P02 এই নম্বরের গাড়িটির আজ থেকে ডিউটি শেষ হলো। এত বছর ধরে এই গাড়িটি সওয়ারি যিনি ছিলেন তিনি আজকের পর থেকে এই গাড়িটায় আর কোনোদিন চাপবেন না। কোনোদিন আর তার পাইলট কার 59 পাম এভিনিউর বাড়ি থেকে বেরোবে না। বুদ্ধদেব ভট্টাচার্য, শ্যামবাজারের রামধনু মিত্র লেনের বাচ্চু, আজ তিনি নেই। ছোটবেলায় শ্যামবাজারের শৈলেন্দ্রনাথ সরকার স্কুলে পড়াশোনা, তারপর প্রেসিডেন্সি কলেজ এবং পাড়ায় বাচ্চু নামে পরিচিতি, এবং পাড়াতে বিভিন্ন সময় নাটক করা, এবং তিনি যে সম্পর্কে কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র সেটা খুব একটা জাহির করে বলতেন না। বর্তমান সময়ে যখন আমরা দেখি যে কোন বিখ্যাত ব্যক্তির সঙ্গে কার সম্পর্ক রয়েছে, এটা প্রমাণ করে মানুষজন নিজেদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করে, সেক্ষেত্রেও তিনি একেবারেই ছিলেন প্রচার বিমুখ। সেই বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম জীবনে ছাত্র রাজনীতি, তারপরে যুব রাজনীতির ক্ষেত্রে একেবারে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক, যদিও তখন ডিওয়াইএফআই ছিল না, ডিওয়াইএফ। তারপরে 77 সালে প্রথম বিধায়ক কাশীপুর থেকে, 77, তারপরে 87 থেকে যাদবপুরের বিধায়ক, উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী 11 বছর। এই সবটাই আপনারা জানেন। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের এমন কিছু ঘটনা যেগুলো আপনারা জানেন এবং এমন কিছু ঘটনা যেগুলো আপনারা জানেন না, সেইগুলোই বলার চেষ্টা করব আজকের এই স্মৃতিচারণা বা শেষ তর্পণ বা বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে এই এপিসোডে। বুদ্ধদেব ভট্টাচার্য, হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় জায়গা যদি বলা হয় কলকাতা শহরের মধ্যে বুদ্ধবাবুর প্রিয় জায়গা ছিল কোনটি, তাহলে অনেকেই বলবেন নন্দন। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রাণের জায়গা নন্দন। সেই নন্দন নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের যে একটা আলাদা ভালোবাসা ছিল সেটা অনেকেই জানেন। কিন্তু যখন এই নন্দন তৈরি হচ্ছে তখন এর সঙ্গে যুক্ত ছিলেন তো বুদ্ধবাবু, কিন্তু যখন এই নন্দনের উদ্বোধন হচ্ছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা যায়নি। কেন জানেন? কারণ তিনি তখন রাজ্যের মন্ত্রী ছিলেন না। 82 সালে কাশীপুর কেন্দ্রে তিনি পরাজিত হয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই মন্ত্রী না থাকলেও, যতই তার দলের সরকার থাকুক, মন্ত্রী না থাকলে তিনি যে ওই অনুষ্ঠানে যাবেন না, এটা কার্যত তিনি নৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। এটাই মনে হয় তার থেকে নেওয়া শিক্ষা, নৈতিকতার পাঠ। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন বলতে গেলে একটা কথা বলা যায়, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সাধারণ জীবনযাপন এবং বৃহৎ চিন্তাধারা, বৃহৎ যাপন মানসিকভাবে। আমরা সকলে জানি যে তার পাম এভিনিউর ওই দুকামরার ফ্ল্যাটের কথা, স্যাঁতস্যাঁতে মেঝের কথা। ওই দুকামরার ফ্ল্যাট তাকে বারবার ছেড়ে যেতে বলা হয়েছিল। কখনো তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, কখনো সিপিএম এর নেতা গৌতম দেব বলেছেন, এমনকি সাম্প্রতিককালে তার চিকিৎসকরা পর্যন্ত বলেছিলেন যে তিনি যেহেতু সিওপিডির পেশেন্ট, তাই তার পক্ষে ওই স্যাঁতস্যাঁতে মেঝে এবং ওই গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটি, সেই দুকামরার ফ্ল্যাটটিতে থাকা তার স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। কিন্তু তাকে বোঝাবে কার সাধ্যি? তিনি তো বুদ্ধদেব ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের ভাইপো মনে হয় অমনি হয়। এমনকি একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে আসলেন তখন একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত, আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না মানে আমি যেতে পারবো না। আমি যে জামা কাপড় পরছি আজকে 40 বছর, আমি সেই জামা কাপড়ই পরবো। আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না, অস্বস্তি লাগবে আমার। আমি যে বিছানাটায় শুই, আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না। আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে, আমি কোনো ঘর ভাবতেই পারি না। আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাতভাবেই করেন। তা নিয়ে কোনো সমস্যা আমার নেই। ভাবতে পারেন আজকালকার সময়ে বুদ্ধবাবুর এই কথাগুলো বড্ড বেমানান শোনাচ্ছে না? সত্যিই তাই। বুদ্ধদেব ভট্টাচার্য হলেন সেই রাজনৈতিক সংস্কৃতির শেষ প্রতিভু, যে বাঙালি সংস্কৃতি নিয়ে চর্চা করত, যে বাঙালি কবিতা পড়ত, যে বাঙালি সৎ রাজনীতিবিদ বলতে একটা বিষয় যে আছে, এমন কিছু মানুষজন যে আছে, সেইটাই বিশ্বাস করত। বিধানচন্দ্র রায়ের পরে যদি বাংলার
মানুষজনের কথা, বাংলার উন্নয়নের কথা কেউ দলের ঊর্ধ্বে গিয়ে ভাবতে পারেন বা ভেবেছিলেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কখনো কখনো দলের বিরুদ্ধে গিয়েছেন, দলের সমালোচনা সহ্য করেছেন, তারপরেও তিনি তার নীতিতে অবিচল থাকার চেষ্টা করেছেন। এমনকি এতটাই আবেগপ্রবণ মানুষ ছিলেন, আসলে রাজনীতি বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষজনদের জন্য নয়। কারণ জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে তিনি একসময় নাটক লিখেছিলেন, সময় অসময় দুঃসময়। আর সেই সময় অসময় দুঃসময় তিন ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বুদ্ধবাবুর সেই সময় দেখা গিয়েছিল। তার জীবন যাপন তার জন্য এবং সর্বোপরি বাংলার জন্য যেন সময় অসময় দুঃসময় সব এক হয়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কখনো হাত জোর করে দলীয় কর্মীদের ক্ষমা চাওয়ার কথা বলেছেন, কখনো বলেছেন নেতাইতে আমাদের ছেলেরা যে কাজ করেছে সে কাজ ভুল করেছে। তাতে অনেক বামপন্থী নেতাদের বিরাগ ভাজন হতে হয়েছিল তাকে, কিন্তু তবুও তিনি বলেছেন মানুষের কাছে মাথা নিচু হয়ে যেতে হবে, আমরা ভুল করেছি, এই ভুল আমাদের সংশোধন করতে হবে। বর্তমানে কজন বলে এই কথা? আমরা কজন বলতে পারি যে ভুল হয়েছে, ভুল সংশোধন করতে হবে? আমরা কি নিজেদের ভুলটা স্বীকার করতে পারি? এই প্রশ্নগুলো বুদ্ধদেব ভট্টাচার্য আজকে আরেকবার মনে করিয়ে দিয়ে গেলেন। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে এটাও বলতে হয় যে এই যে বর্তমান সময়ে যে ধর্মের রাজনীতি, সেই ধর্মের রাজনীতিকেও বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক আদর্শ দিয়ে ঘৃণা করেছেন। এবং আপনারা অনেকে হয়তো জানেন না, বুদ্ধদেব ভট্টাচার্যের পিতামহ তিনি পুরোহিত দর্পণের লেখক শ্রীকৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ, কিন্তু কোনোদিন নিজেকে সেই পরিচয়ে পরিচিত করেননি বুদ্ধদেব ভট্টাচার্য যে আমার ঠাকুরদা কৃষ্ণচন্দ্র স্মৃতিতীর্থ পুরোহিত দর্পণের লেখক, তাই আপনারা আমাকে ভোট দিন, এই কথা বলেন। তিনি এসব পছন্দ করতেন না। একটা সময় ডু ইট নাও সরকারি কর্মচারীদের মধ্যে এমন একটা ভাবধারা তৈরি করার চেষ্টা করেছিলেন, কেবলমাত্র সিপিএম প্রভাবিত কোঅর্ডিনেশন কমিটির মেম্বার হলেই যে কাজ না করেও সরকারি চাকরিতে টিকে থাকা যাবে, এই ধারণাটা তিনি ভেঙে দিতে চেয়েছিলেন। তখনও সমালোচনা করেছিল কোনো কোনো মহল, কিন্তু তিনি রাজ্য সরকারি কর্মচারীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমার সরকার ডু ইট নাও এর সরকার। আর যতদিন বাঙালি থাকবে, যতদিন বাঙালি বেকার থাকবে, আর তাদের চোখে স্বপ্ন ভরা আকাশ থাকবে, ততদিন বাঙালি মনে রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন যে ছেলেমেয়েরা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, যে ছেলেমেয়েরা দিগ্ভ্রান্ত হয়ে চাকরি না পেয়ে ভবগুড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কর্মসংস্থানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন যে বাঙালিকে ব্যাঙ্গালোর, মুম্বাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন কলকাতায়। তিনি পারেননি। এই আক্ষেপ তার জীবনে হয়তো শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে গেল। এই আক্ষেপ বাঙালি সমাজের। 2011 সালের 13ই মে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িটা যখন ওই রাজভবন থেকে বেরোচ্ছে, তার চোখের জল আমরা কেউ দেখতে পারিনি, বা আদৌ তার চোখের জল কোনো মিডিয়া দেখাতে পারেনি, কিন্তু তার তীব্র অভিমান আমরা বুঝেছি, আমরা দেখেছি। অভিমানী মানুষ, আর তার জীবনযাপন সেটা তো বললামই। যতদিন সংস্কৃতির চর্চা হবে, কোনো মধ্যবিত্ত বাঙালি কবিতা পাঠ করবে, সঙ্গে সঙ্গে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথা বলবে, রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করবে, ততদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। এই বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন বইমেলার উদ্বোধন করেননি, কিন্তু বইমেলায় দাঁড়িয়ে অদ্ভুত সুন্দর বক্তব্য রেখেছেন, পাঠ করেছেন তার অন্যতম প্রিয় কবি রবীন্দ্রনাথের কবিতা। কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয়, ভীষণ দাপট। তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ,
এই যে বইমেলা, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে নাট্য উৎসব, এই যে গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগাজিন, এই সব কিছু থাকবে তো? আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার, যায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে, আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। আমরা আজ এক কৃতি সন্তানকে হারালাম, বঙ্গজননী তার এক কৃতি সন্তানকে হারালো, বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তিনি নেই। শেষের দিকে বুদ্ধবাবুর চোখের দৃষ্টিশক্তি কমে গিয়েছিল, তবে তিনি বাঙালির জ্ঞান চক্ষুর উন্মেষ করতে চেয়েছিলেন। ভালো থাকুন বুদ্ধবাবু। আপনি বাংলার রাজনীতির ট্র্যাজিক হিরো। আপনি কারোর কাছে হ্যামলিনের বাঁশিওয়ালা, আপনি কারো কাছে ছেলেবেলার সেই গিটার বাজিয়ে যাওয়া সেই পথিক, গান গেয়ে চলে যাওয়া সেই পথিক যে আর কোনোদিন ফিরবে না। বুদ্ধদেব ভট্টাচার্যরা বারবার আসে না, এটাই বাস্তব। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন ধরে বলতে হয়, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা।